আজ ৭৯তম স্বাধীনতা দিবস, ১৫ই আগস্ট ২০২৫। কিছু কথা কাজী মাসুম আক্তার ভয়েস আমার এই সদ্য তৈরি করা চ্যানেলটিতে না বলে পারলাম না। সেই কবে আজকের দিনেই তিনি জন্মেছিলেন ১৯২৬-২৬-এ, আজকে তার চর্চা হয়নি। হ্যাঁ, ক্ষণজন্মা কবি সুকান্ত তিনি লিখেছিলেন, অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্রুদ্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী আমরা পরাধীন, তখন পরাধীন ছিলাম আমরা। অবাক কি দ্রুত জমে ক্রোধ দিন দিন। শেষে তিনি বলছেন, অবাক পৃথিবী অবাক যে বারবার, দেখি এই দেশে মৃত্যুরই কারবার। হিসেবের খাতা যখনই নিয়েছি হাতে, দেখেছি লিখিত রক্ত খরচ তাতে। এদেশে জন্মে পদাঘাতী শুধুই পেলাম, অবাক পৃথিবী সেলাম তোমাকে সেলাম। আজকেই মারা গেল সুবল সোরেন, আদিবাসী শিক্ষক। প্রথমে শুনলাম পিজি হসপিটাল এসেছিল, তার ভর্তি হয়নি। পরে RNT করে আসে, রক্তক্ষরণ, মস্তিষ্কে মৃত্যু। ভয়ঙ্কর টেনশনে ছিলেন বেচারি, অনেক কষ্টে পাওয়া চাকরি তার। ২৬,০০০ চাল আর কাঁকড় আলাদা করতে না পারার বলি হয়েছে এই সুবল সোরেন। ওকে দেখেছি আমি মিছিলে, মাথায় ফেটটি বেঁধে আন্দোলন করতে, আমি দেখেছি নিজে, একসাথে ছিলাম। চলে গেল চিন্তায় চিন্তায়। ওই কটা কাঁকড়ের জন্য চালের তালিকায় থাকা চাকরি সুবলের চলে গেল। আদিবাসীদের চাকরি চলে যাওয়া দায়ী কে? সুবল মারা গেল, এদেশেই দেখি মৃত্যুরই কারবার, মৃত্যুরই কারবার হচ্ছে। আজও সেই অন্তজ প্রান্তিকরা মরবে, পাশে কেউ থাকবে না। বঞ্চনার শিকার হবে ক্ষমতাশালীর হাতে, শাসকের হাতে দুর্বল। যেমন ব্রিটিশদের হাতে পরাধীন ভারতবর্ষে আমরা ভারতীয়রা অত্যাচারিত ছিলাম, ঠিক তেমন মুদ্রার এপিঠ ও পিঠ। শুধু চরিত্রগত সংবিধানগত কিছু পরিবর্তন হয়েছে মাত্র। আমরা নাকি বাক স্বাধীনতা পেয়েছি, আরো কি কি সব স্বাধীনতা পেয়েছে। ২০ কোটি লোক আজকে রাত্রে, ২০ কোটি শিশু, গরিব, অসহায়, প্রান্তিক, হয়তো দুবেলা ভাত পাইনি, আজ রাত্রে না খেতে পেয়ে হয়তো ঘুমোতে যাবে। আজ ৭৯তম স্বাধীনতা দিবস, সুবল চলে গেল। দায় কার? সুবল কি চাকরিতে দুর্নীতি করেছিল? কিচ্ছু করেনি, তার কোনো চিন্তাই ছিল না। অনেক কষ্টে পাওয়া চাকরি, তার স্ত্রী আছে, তার সন্তান আছে, কে দেখবে? তাদের কে খাওয়াবে? তাদের তো বিশাল সম্পত্তি নেই, তারা তো আদিবাসী। দায় হচ্ছে মন্ত্রীর, আমলার, নেতার, এদের কারো শাস্তি হয়নি। সুপ্রিম কোর্টকে বিস্ময়ের সাথে ভাবি, টোটাল প্যানেল বাতিল করে দিল। যোগ্য অযোগ্যদের তালিকা হয়েছে অবশেষে, সেটা প্রকাশ করা হবে না, যাতে অযোগ্যগুলোকে আলাদা করে চিহ্নিত করা না যায়। তাই যোগ্যদের চিহ্নিত করতে গিয়ে যাতে অযোগ্যগুলো ধরা না পড়ে যায়, কারণ তারা মুভমেন্ট করবে। বিপুল পরিমাণ টাকা তাদের থেকে নেওয়া হয়েছে, চেয়ে বসবে, সরকারের মুখ করবে। সুবলরা মরবে, মরতেই থাকবে। আর কত মৃত্যু, এর আগে কত মরেছে, আর কত মরবে। অপেক্ষায়, শুধু অপেক্ষায়। গত বছরের কথা মনে পড়ে? হ্যাঁ, এমনই সময় তোলপাড় হচ্ছে গোটা বাংলা এবং গোটা বিশ্বের বাঙালি সমাজ। ৯ই আগস্ট অভয়া RG করে মারা গিয়েছিল, ধর্ষিতা হয়ে, খবর তাই বলে।
14ই আগস্ট আরজিকর ভাঙা হয়েছিল গতকালকে রাত্রে, 14ই আগস্টের রাত্রে। কেউ শাস্তি পায়নি, সাবাড় করে দেওয়া হয়েছে, ফাঁকা করে দেওয়া হয়েছে, সব সাক্ষী। আমি বিস্মিত হচ্ছি বঙ্গ সমাজকে দেখে, এই বাঙালিদের দেখে আমি বিস্মিত হচ্ছি। রেকর্ড সৃষ্টি করে এরা টাকা দিয়েছে, রাস্তায় নেমেছে, এরা রাত্রি যাপন করেছে, রাত্রি জয় করেছে, কত কি করেছে, আসলটা করেনি। অপরাধী কে এই ঘটনায়? জুনিয়র ডাক্তার যে, সে পুলিশকে বলছে তোমার মাথায় কোনো, আরে পুলিশরা পাপ পরে করেছে, তারা গাফলতি করেছে, কারো নির্দেশে করেছে। পুলিশের ঘাড়ে কটা মাথা যে মাননীয় পুলিশ মন্ত্রীর নির্দেশ শুনবে না? বলুন। যেখানে কবি, সাহিত্যিক, শিল্পী বিক্রি হয়ে যাচ্ছে, বিপুল পয়সার মালিক, বিপুল অভিজাত সিনেমার নায়ক নায়িকারা বিক্রি হয়ে যাচ্ছে। পুলিশের আইএস আইপিএস এর কথা বাদ দিলাম, সাধারণ পুলিশ, তার ঘাড়ে কোটা মাথা। ওরা তো আমাদেরই মতো রক্ত মাংসের সাধারণ পরিবারের মানুষ। আমরা কতটা সৎ? হ্যাঁ, আমি সততার কথা বলছি, আমি জুনিয়র ডাক্তারের কথা বলছি। এই টোটাল ঘটনা যারা সাক্ষী, 20-25 জন জুনিয়র ডাক্তার, তারা ওই দিনে যারা সঙ্গে ছিল, একসাথে খেয়েছিল, যারা সই করেছিল, ওই ঘর ভাঙাতে পারমিশন দিয়েছিল, যারা ময়নাতদন্তে সাক্ষী ছিল, সই করেছিল, সবই তো জুনিয়র ডাক্তারদের দল। তারাই নাকি আন্দোলন করছে, অথচ তাদের ঘরের মধ্যে লোক সাক্ষী জানে, তাদের তদন্ত হয়নি, তাদের জিজ্ঞাসাবাদ হয়নি। প্রথম বলেছিল পশ্চিমবঙ্গে কাজী মাসুম আক্তার, আজকে অনেকেই বলছে, অনেকেই সন্দেহ করছে। ভাল লাগছে, আমি ভুল বলিনি। 1 সপ্তাহ পরেই এই কথাই বলেছিলাম যে জুনিয়র ডাক্তারদের র্যাডারে আনতে হবে। আমি জুনিয়র ডাক্তারদের মিছিলে বক্তব্য রেখেছিলাম, আরজি করে গিয়ে বক্তব্য রেখেছিলাম, সবাই রাস্তায় হেঁটেছিলাম, মোমবাতি মিছিল করেছিলাম। কবে? 1 সপ্তাহ ধরে, শুধু 1 সপ্তাহ, 9 আগস্ট থেকে 14ই আগস্টের মধ্যে। তারপরে নয়, তারপরে বুঝে গিয়েছিলাম এই পাপীদের মধ্যে অন্যতম হচ্ছে জুনিয়র ডাক্তাররা, আর তারা নাকি অভয়ের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। তাই অভয়ের ন্যায় পায়নি, কারণ সঞ্জয় রায়ের সাথে যারা বলা হচ্ছে আরো অনেকে জড়িত। এই আরো অনেকের মধ্যে আমি নিশ্চিত করে বলছি জুনিয়র ডাক্তার আছে, তারা খুলে ধর্ষণে জড়িত। তারা বলছে সমাজকে নাকি ধৌত করছি, তাই আন্দোলন করছি। তারা পাপে যুক্ত কিনা এই তদন্ত করার জন্য নাগরিক সমাজ কবে রাস্তা কাঁপে। এই হলো নাগরিক সমাজ। হ্যাঁ, খবরে কাগজে নিউজ দেখে নিন, খবরে কাগজে এই গত পরশু নিউজ হয়েছে, আগেও হয়েছিল, পরশু হয়েছে, যে অভয়ের প্রতীকী যে মূর্তি তৈরি করা হয়েছে, জুনিয়র ডাক্তাররা যেটা আরজি করে স্থাপিত করেছে, সেই মূর্তির জন্য যে টাকা ধরা হয়েছে, খরচ দেখানো হয়েছে, সেটা 51,30,000 টাকা, সরি 51,300 টাকা। ওরা দাবি করেছে 3.5 কোটি টাকার মতো তুলেছে। কারা? জুনিয়র ডাক্তাররা। কিসের মাধ্যমে? চেকের মাধ্যমে, কিউআর কোডের মাধ্যমে, ক্যাশে, বিভিন্নভাবে গোটা পৃথিবী থেকে ডলারে, ইউরোতে টাকা পেয়েছে। আমি 3.5 কোটি কিন্তু বলিনি, আমি কোটি কোটি বলেছি। ওরা বলেছে 3.5 কোটি, তার মধ্যে 1.5 কোটি খরচা হয়েছে, 2 কোটি নাকি ওদের পকেটে আছে। কার কার পকেটে আছে? ওই পকেটে থাকার খরচার বিল, ভাউচার বুঝতে পারছেন? এই কদিন আগে, গতকালকে বৃহস্পতিবার 14ই আগস্ট মৌলালী যুব কেন্দ্রে আমাদের একটা মিটিং হয়েছিল, মেডিকেল কলেজের পক্ষ থেকে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে অভয়ের মূর্তি যে তৈরি করেছিল, তার নাম শিল্পী অসিত সাই। সে বলেছে আমি আবেগমতিত হয়ে ওই অভয়ার মূর্তিটা তৈরি করেছিলাম, বিনা পয়সায় জুনিয়র ডাক্তারদের হাতে তুলে দিয়েছিলাম, 1 টাকাও নেই। অথচ জুনিয়র ডাক্তাররা আজ থেকে 4 মাস আগে যে হিসাব দেখিয়েছে 1.5 কোটি টাকা খরচের হিসাব, তাতে 51,300 টাকা দেখিয়েছে ওই মূর্তির জন্য,
ওই মূর্তি তৈরি থেকে নাকি অসিত সাইকে দিয়েছে। অসিত সাই বলছে পুরোপুরি মিথ্যা, একটা করিনি। তদন্ত হবে না? যারা চুরি করে, যারা কাটমানি খায় ওই অবহের মৃতদেহের উপরে, তারা কত বড় খুনি, কত বড় ধর্ষক ভেবেছেন? নাগরিক সমাজ, আজ স্বাধীনতা দিবস, বাংলার বাঙালিরা তোলপাড় করেছিল। তারা কি কোনটা আসল কোনটা নকল জানে? আজকে আলোচনা হচ্ছে জাতীয় পতাকাকে নাকি কোথায় তোলা হয়নি। আজকে আলোচনা হচ্ছে ছাত্রদেরকে রেড রোডে ডেকে 39 জন 49 জন অসুস্থ, বাংলা মিডিয়াম স্কুল উঠে যাচ্ছে। আমি সেই শিক্ষক, একটা মুমূর্ষ বাংলা মিডিয়াম স্কুলকে উত্তর কলকাতার এই মুহূর্তে অন্যতম সেরা করতে পেরেছি মাত্র 2 বছরের চেষ্টায়। আমি হেডমাস্টার মশাই, অহংকার করছি না, প্রমাণ দেব, প্রমাণ আছে, সম্ভব। আমি সেই হেডমাস্টার মশাই 2015 সালের 26শে মার্চ রক্তাক্ত হয়েছিলাম শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় সঙ্গীত গাওয়ানোর জন্য প্রার্থনা সভায়। এখন চারিদিকে মুভমেন্ট হচ্ছে, কই যাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, যারা আমাকে রক্তাক্ত করে কোমায় পাঠিয়েছিল, তাদের বিরুদ্ধে কোর্টে লড়ছি আমি একলা। তাদের জামিনযোগ্য ধারা দিয়েছে, তারা জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি তাদেরকে চ্যালেঞ্জ করে কোর্টে লড়াই করছি একলা। একটা আলোচনা টিভি চ্যানেলে দেখতে পাই না, কেউ আওয়াজ করে না। ভারত মাতা ওদের কেউ না, ভারতের জাতীয় সঙ্গীত দেশমাতার গান টিভি চ্যানেলগুলো, বুদ্ধিজীবীরা, সুশীল সমাজ, দেশপ্রেমী কেউ স্মরণ করে না। হুক্কাওয়াদ দল। টিভি চ্যানেলকে বলি, আপনারা যে সকল জুনিয়র ডাক্তার নেতাদেরকে রোজ রোজ টিভিতে দেখিয়ে যাদের পেট খারাপ করলেও নিউজ করতেন আপনারা, তাদের বিরুদ্ধে অভিযোগ যে ওই মূর্তি তৈরি করার 51,300 টাকার বিলটি জাল। খবর কাছে হয়েছে, চ্যালেঞ্জ করুন, টকশো করুন না, একটু টকশো করুন না। মিছিলে দেখছি মহাপুরুষদের ছবির সাথে হাঁটছে, মাননীয়ার ছবি খুলে একসা হয়ে গেছে সব। যেদিকে দেখাচ্ছি দেশদ্রোহিতা। আর বাংলা ভাষা সংস্কৃতি যেন এজেন্সি নিয়েছে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে বাংলা ভাষা বললে, বাঙালি বললেই মারছে ধরে, কান কেটে দিচ্ছে, নাক কেটে দিচ্ছে, গলা কেটে দিচ্ছে, মেয়েরা লাল করে দিচ্ছে। অভিযোগ বাংলা বললেই তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি। যেন পশ্চিমবঙ্গে কোনো বাঙালি নেই, বাংলাভাষী নেই, ত্রিপুরায় নেই, আসামে নেই। প্রমাণ হয়েছে তারা বীরভূমের লোক, মালদার লোক, মুর্শিদাবাদের লোক। তারা কারা? সব খেটে খাওয়া মানুষ, অন্তজ প্রান্তিক। না লুটে খাওয়া নয়, খেটে খাওয়া। না লুটে খাওয়া নয়, খেটে খাওয়া। আর যারা শিক্ষিত, সচ্ছল, প্রভাবশালী বাঙালি সব রাজ্যে আছে। একজনের উপর টর্চার হয়নি, বেছে বেছে গরিবদের উপর টর্চার। তাহলে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাঙালিত্বের রক্ষক কি এখন ওই পরিযায়ী শ্রমিকরা? তাহলে তাদের কি বাংলা একাডেমির চেয়ারম্যান করা হোক, তাদের কি ভাষা পরিষদের সেক্রেটারি করা হোক, তারাই তো বাংলার রক্ষক। বাঙালি বলতে তাদেরকে বোঝে, আমাদেরকে বোঝে। কি চলছে রাজস্থানে, মহারাষ্ট্রে, গুজরাটে, উড়িষ্যায়, নয়ডায়, গুরগাঁওয়ে? লজ্জা করে না। আমি রাজ্যপালকে বলে এসেছি গত পরশু, মাননীয় রাজ্যপাল শ্রী আনন্দজিকে, যে একটা কমিটি বানান। উনি আমাকে ইনভাইট করেছিলেন, ডেকেছিলেন রাজভবনে, একটা কমিটি বানান, যে কমিটি হাই পাওয়ার কমিটি, যাকে প্রোটেকশন দেবে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স। প্রত্যেক রাজ্যকে পারমিশন দেওয়া হবে যে এরা কথা বলবে। আমরা রাজ্যে রাজ্যে যাব। পরিযায়ী শ্রমিকরা, বাঙালিরা যে জায়গায় থাকে, খেটে খাওয়া বাঙালিরা, উচ্চস্তরের বাঙালি বলিনি কিন্তু, দিল্লিতে অভিজাত এলাকায় যে বাঙালিরা থাকে তাদের উপর কোনো টর্চার হচ্ছে না, বোম্বেতেও হচ্ছে না, শুধু গরিব বস্তিগুলোতে টর্চার হচ্ছে। গরিব মানেই কি বাংলাদেশি রোহিঙ্গা? গরিব কি পশ্চিমবঙ্গে নেই? খাতা কলমে বলা হচ্ছে 28 লক্ষ পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করছে, তারা তো বাংলার লোক। 28 লক্ষ। মাননীয়া বলেছেন তাদেরকে নাকি আশ্রয় দেবেন, আশ্রয় পশ্চিমবঙ্গে দেবেন এবং চাকরি দেবেন। আজিবুল হক ফিরে এসেছিলেন, চাকরি না পেয়ে গলায় দড়ি দিয়ে, তার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে গলায় দড়ি দিয়ে কদিন আগে আত্মহত্যা করেছে।
হ্যাঁ, দিনাজপুরে বাড়ি তার। আজিবুল হক, লজ্জা, শুধু মৃত্যুরই কারবার। কবি বলেছিলেন রক্তের হিসাব হচ্ছে শুধু। আমি রাজ্যপাল মহোদয়কে বলেছি কমিটিকে দায়িত্ব দিন, আমরা বিভিন্ন মহল্লায় ঘুরবো, বিভিন্ন রাজ্যে রাজ্যে ঘুরবো। এখনো রাজ্যে কিছু বিবেক বেঁচে আছে পশ্চিমবঙ্গে, সবাই রাজনৈতিক দেউলিয়া পুনায় তলিয়ে যায়নি সব। এখনো বাঙালি কিছু বেঁচে আছে, হিন্দু মুসলিম মিলিয়ে যাবে, ধর্মের নামে হচ্ছে অনেক জায়গায়, জাতির নামে শ্রেণীর নামে ধর্মের নামে হচ্ছে। বাংলাভাষী এবং মুসলমান হলে আরো ভয়ঙ্কর, সে বাংলাদেশি হবেই একদম বাধা। যেন পশ্চিমবঙ্গে 3 কোটি মুসলমান নেই, এই মাটিতে শত শত বছর ধরে বাস করা 3 কোটি মুসলমান, 3.5 কোটি মুসলমান রয়েছে এই বাংলার মাটিতে, রয়েছে আসামে, রয়েছে ত্রিপুরায়, তাদের কোনো অস্তিত্ব নেই, সব বাংলাদেশি। আমি রাজ্যপাল মহোদয়কে উদাহরণ দিয়ে বলেছি, দীর্ঘক্ষণ ধরে বলেছি যে স্যার হাই পাওয়ার কমিটি তৈরি করে দিন, প্রোটেকশন দিন, গাড়ি দিন, প্লেনের টিকিট দিন, কেন্দ্র সরকারের প্রোটেকশন দিন, আমরা করব। আমরা প্রথমে খোঁজ নেব যাদের উপর টর্চার হচ্ছে সে কোন রাজ্যে, কোন রাজ্যের কোন জেলা, কোন জেলার কোন ব্লকে, কোন থানা, সেই থানার ওসির সাথে কথা বলবো, নাম্বার জমা করবো আমরা, সেই অঞ্চল প্রধানের সাথে কথা বলবো, সেই তাদের কাগজপত্র দেখবো, তার স্ত্রীর সাথে, কন্যার সাথে যদি এখানে থেকে থাকে তার বাবা মার সাথে কথা বলবো। যদি আমরা নিশ্চিত হয়ে যাই তারা পশ্চিমবঙ্গের মানুষ, তখন আমরা ওখানকার সরকারের সাথে কথা বলবো, ওখানকার এসপির সাথে, ডিএম এর সাথে কথা বলবো, ওখানকার থানার ওসির সাথে কথা বলবো যে আপনারা পশ্চিমবঙ্গের লোকের গায়ে হাত দিতে পারেন না, ওরা বাংলায় আসবে না, ওরা ওখানেই কাজ করবে, ওরা ভারতবর্ষের লোক। নাহলে আন্দোলন গড়ে তুলবো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করবো, আন্দোলন গড়ে তুলবো। এইটা রাজ্যপালকে বলে এসেছি, একটা হাই কমিটি, হাই পাওয়ার কমিটি তৈরি করুন, বাংলা বাঁচবে, বাঙালি বাঁচবে, বাঙালি অস্মিতা বাঁচবে। আজকে 15ই আগস্ট রাজ্যপালের কাছে আমার চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি, আমি ওনার দপ্তরের সাথে নিয়মিত টাচ রাখছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলছি পশ্চিমবঙ্গের রাস্তায় নেমে বিক্ষোভ করে কিচ্ছু হবে না, কেউ তো বাঁচেনি, এখানে বিক্ষোভ হচ্ছে আর গুড়গাঁও মার খাচ্ছে, লাভ কি? কেউ বিক্ষোভ করে ওই রাজ্যে যেতে হবে এবং এইভাবে যেতে হবে যেভাবে বললাম। শামিরুল ইসলাম রাজ্যসভার এমপি তৃণমূলের, এবং তিনি পরিযায়ী কমিটির প্রধান চেয়ারম্যান, তিনি গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে চলে আসছেন। তো লোকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কী হবে? মারকে মরবে, হোয়াটসঅ্যাপ ফোন করে কী করবে? শামিরুলের ক্ষমতা হয়নি যে ওখানকার প্রশাসনের সাথে কথা বলা, সরকারের সাথে কথা বলা। তিনি রাজ্য সভার এমপি, তার বুড়োদে কুলায়নি। মাসুম আক্তার রাজ্যে বেছে 15ই আগস্ট, হ্যাঁ, সুকান্তের জন্মদিন আজ, কবি সুকান্ত। অবাক পৃথিবী, এদেশে জন্মে পদাঘাতী শুধু পেলাম, অবাক পৃথিবী, অবাক বাংলা, অবাক বাঙালি, সেলাম তোমায় সেলাম। ধন্যবাদ।